আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই, বিশেষ গুরুত্ব দিতে চাই তৃণমূলের সেবা নিয়ে। আজকে তৃণমূলের অর্থাৎ স্থানীয় সরকার সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং সেখানে তারা যেই তথ্যটি জানিয়েছেন, তৃণমূলের মানুষ সেবা পান না বলে অভিযোগ রয়েছে এবং সে কারণেই তৃণমূলের মানুষ চাইছেন জাতীয় নির্বাচনের আগে অথবা একই সাথে যেন নির্বাচনটি করা হয়। পাশাপাশি কমিশন মনে করে আর্থিক সক্ষমতা না থাকার কারণে পৌরসভা বিলুপ্তির পক্ষেও তারা একটি মত দিতে চাইছে। এই তৃণমূলের এই সেবাগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনায়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা একটি লিফলেটের মাধ্যমে তাদের যে ঘোষণাপত্রের জন্য যে দাবিগুলো, উল্লেখযোগ্য যে দাবিগুলো জানাবেন, সেগুলো তারা এরই মধ্যে জানিয়েছেন। তাতে ৭ দফা দাবি তারা সেখানে জানিয়েছেন। সেগুলো নিয়ে একটু শুরুতে আলোচনা করব। আজকের এই আলোচনার জন্য ৩ জন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্টুডিওতে। তাদের সাথে শুরুতে আমরা একটু পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন ডক্টর কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী সুশাসনের জন্য নাগরিক, সুজন, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব দিলীপ কুমার, একটু আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। আজকে যেটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা প্রোক্লেমেশন ঘোষণার একটি কর্মসূচি দিচ্ছিল, পরে আবার সেখান থেকে সরে এসছে। তারা ১৫ই জানুয়ারির মধ্যে ঘোষণার দাবি জানিয়েছে সরকারের পক্ষ থেকে। এরই মধ্যে তার একটি লিফলেট দিয়েছে, সেখানে যে ৭ দফা দাবি দিয়েছে তার মধ্যে একটির কথা এরকম যে এক জায়গায় তারা বলছেন যে ৭১-এর স্বাধীনতা আপামর জনসাধারণের অর্জনের প্রতিষ্ঠিত বিষয়। ৭ দফা দাবির ঠিক উপরে আপনি যদি খেয়াল করে থাকেন, সেখানে তারা বলছেন যে ৭১-এর স্বাধীনতা আপামর জনসাধারণের অর্জন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে আন্দোলনের কারণে। আবার দাবির ক্ষেত্রে যে ৭ দফা দাবি দিয়েছেন, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ঘোষণাপত্রে যে দাবিটি তারা করতে চাচ্ছেন, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ ৭১-কে তারা দেখাচ্ছেন জনগণের অর্জন, কিন্তু এই আন্দোলনটাকে তারা দেখাতে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্জন। এটিকে এক ধরনের স্ববিরোধী হয়ে যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ৭১-কে যদি দেখি, এটা তো আমাদের জাতিগতভাবে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের পর একেবারে ধাপে ধাপে একটা পর্যায়ে এসে ৭১-এর মুক্তিযুদ্ধ। ৪৭-এ দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে যখন ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে গেল, আমাদের এই ভূখণ্ডটা পড়ে গেল পাকিস্তানের দিকে। একটা পর্যায়ে তখনকার মানুষের মনে হয়েছিল যে আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম যে ভাষার প্রশ্ন যখন আসলো, যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি, তো তখন তার পরে থেকেই আমরা বুঝতে শুরু করলাম যে এটা প্রকৃত স্বাধীনতা না। এবং যে কারণে আমরা দেখলাম ৫৪ সালে যে নির্বাচন, সেই নির্বাচনে যাদের নেতৃত্বে তখন এই পাকিস্তান সৃষ্টি হলো, তাদেরকে ছুঁড়ে ফেলে দিল এই দেশের জনগণ। এবং তারপর ধাপে ধাপে বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়লাম। এটা ঠিক যে সেই মুক্তিযুদ্ধে একেবারে সব ধরনের শ্রেণী পেশার মানুষ সেখানে সম্পৃক্ত হয়েছিল। তা সেক্ষেত্রে এবং সেখানে নেতৃত্বের ভূমিকায় যারা ছিলেন তারাও ধাপে 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 এটাকে স্বাধীনতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আর এবারে আমরা যখন দেখলাম ২০২৪-এর যে আন্দোলন, এটা তো শুরু হয়েছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এক পর্যায়ে এটা এসে রূপ নেয় এই ১ দফার আন্দোলনে। এবং এখানে এটা ঠিক যে এই আন্দোলনের সামনের কাতারে ছিল ছাত্ররা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা ছিল সামনে। কিন্তু এই আন্দোলনের সাথে দীর্ঘদিনের যে মানুষের ভিতর যে ভোটাধিকার বঞ্চিত হওয়া, কথা বলার অধিকার না পাওয়া,
বা তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা না পাওয়া, এই অপ্রাপ্তির গুলো যে কারণে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে সব শ্রেণী পেশার মানুষই শেষ পর্যন্ত এখানে সম্পৃক্ত হয়েছিল। পলিটিক্যাল ফোর্সও এর মধ্যে ছিল। তা সেক্ষেত্রে একদিক থেকে আমরা তো করতেই পারি যে হ্যাঁ, তারা যে অসম সাহসিকতা দেখিয়েছে এবং গুলির সামনে বুক পেতে দিয়ে যে এই বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। তবে অপরাপর যে শক্তি যারা সম্পৃক্ত হয়েছিল এই মুভমেন্টের সাথে, তাদের ভূমিকাকে কখনোই অস্বীকার করা যাবে না। অতএব একক নেতৃত্বেই আন্দোলন সফল হয়েছে এটা বলার অবকাশ নেই আমার মনে হয়। জি, ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখানে আরেকটি দাবির ক্ষেত্রে আছে 1947-এর পাকিস্তান আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই আন্দোলনের ধারাবাহিকভাবে এই যে ধারাবাহিকতাটাকে পরিষ্কার করতে হবে। এর মানে আসলে কি বুঝাতে চাইছেন শিক্ষার্থীরা? মানে এই তিনটি আন্দোলনকে একই মাপকাঠিতে মানদণ্ডে মেপে নেওয়ার কথা বোঝাতে চাইছেন নাকি ভিন্ন কিছু? যদি আপনি আসলে কতটা বুঝতে পারলেন। দেখুন, এই পুরো দাবির ব্যাপারটি এসেছে ঘোষণাপত্র ঘোষণা করার যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে। তো ঘোষণাপত্র যেটি হয় সেটি হচ্ছে যে একটা আন্দোলনকারী জনগোষ্ঠীর তাদের যে সম্মিলিত অভিপ্রায় তার একটা প্রকাশ, এবং একই সঙ্গে একটা রাষ্ট্র বা ব্যবস্থা সেটাকে আমরা ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাব তার কিছু দিক নির্দেশনা, তার দার্শনিক রাজনৈতিক যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো ঘোষণাপত্রের মধ্যে থাকতে হয়। তো সেই হিসেবে যদি বলা যায় যে আজকে যে দাবিগুলো উঠেছে, অর্থাৎ আমরা আজকে 2024 সালে যে বাংলাদেশে বসবাস করেছি এবং যেটা 25-এ আমরা নিয়ে আসলাম, সেই বাংলাদেশের যে জনগোষ্ঠীটা আজকে যে ভৌগোলিক সীমার মধ্যে আছে, তাদের যে বিশেষ বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এই পূর্ববঙ্গের মানুষের যে বিশেষ সাংস্কৃতিক পরিচয় আছে, তাদের যে ভৌগোলিক পরিচয় আছে, তাদের যে জাতিগত পরিচয় আছে, এটা একটা বিশিষ্ট পরিচয়। এই পরিচয়কে একটা রাষ্ট্র কল্পনায় দিয়ে একটা স্বাধীন রাষ্ট্রের যে রূপান্তরের যে প্রক্রিয়া, সেটি তো হঠাৎ করে একদিনে হয়নি। সেটা একটা ধারাক্রম আছে। সেই ধারাক্রমের মধ্যে অবশ্যই 1947 সালের যে একটা বৃহত্তর ভারতীয় উপমহাদেশের একটা বড় অংশের ভাগ হয়ে যায় একটা পাকিস্তান এবং ভারত, যে দুটো রাষ্ট্র, সেটা একটা মাইলস্টোন। অর্থাৎ এই পূর্ববঙ্গের মানুষের এই অংশের মানুষের একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, সেটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এখন সেটি দিয়ে ধরে নিয়ে যখন আমরা পরে আগালাম, আমরা দেখলাম যে আসলে পূর্ববঙ্গের মানুষের সাথে পশ্চিম পাকিস্তানের যে মানুষ, তাদের যে জনগোষ্ঠী, তাদের মধ্যে পার্থক্য আছে। এবং বিশেষ করে পশ্চিম পাকিস্তানি এলিটদের যে নিপীড়ন এবং যে একটা নতুন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা জারি করা হলো এই পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তানের উপরে, সেটির বিরোধিতা করে কিন্তু আমাদের একটা রাষ্ট্র কল্পনাটা আরও দৃঢ় হয়েছে, যেটার একদম পূর্ণাঙ্গ পরিণতি হয়েছে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে। ফলে এবং এর মাঝখানে আমরা যদি ভাষা আন্দোলন দেখি, তারপরে 69-এর আন্দোলন দেখি, এবং এর মধ্যে শিক্ষা আন্দোলন দেখি, ছাত্রদের আন্দোলন দেখি, এই প্রত্যেকটা ঘটনারই কিন্তু আস্তে 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 এই পুরো রাষ্ট্র কল্পনাটাকে কিন্তু সমৃদ্ধ করেছে। ফলে এই যে এই ধারাক্রমটার উপস্থিতি তো আছেই। তার মধ্যে আমাদের সবচেয়ে গৌরবময় অর্জনটা হচ্ছে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র পাওয়া, যেটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে। কিন্তু এটা সত্যি যে 1971 সালে যে রাষ্ট্রটা আমরা পেয়েছিলাম, সেই রাষ্ট্রটা সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষায় যুদ্ধ করেছিল, এটা একটা জনযুদ্ধ ছিল। প্রথমত এটা আমাদেরকে মানতে হবে যে এটা একটা জনযুদ্ধ ছিল। এখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। যে অংশগ্রহণটা যে 1972 সাল থেকে যে রাষ্ট্রটা আমরা পেয়েছি, সেই রাষ্ট্রে এই জনমানুষের উপস্থিতি, যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভটা আমরা পেয়েছি, তাদের উপস্থিতি কিন্তু খুব প্রান্তিক পর্যায়ে ছিল। ফলে 2024-এ এসে আমরা যে আন্দোলনটার মুখোমুখি হলাম এবং যে একটা নিপীড়নমূলক রাষ্ট্রকে ভেঙে মানে বদলে ফেলার যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু সেই আকাঙ্ক্ষার মধ্যে আসলে 1971 সালে মানুষের যে সাম্য এবং মানবিক সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, একটা গণতান্ত্রিক সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু প্রায় গত 50-53 বছরে কিন্তু আমরা আসলে পূর্ণ মর্যাদা দিতে পারিনি। সেই মর্যাদাটার, সেই অমর্যাদাকর অবস্থা, সেই নিপীড়নের অবস্থাটার একটা
একটা প্রতিবাদ, একটা বিস্ফোরণ কিন্তু হয়েছে 2024-এ এসে। অর্থাৎ ওই পুরনো আকাঙ্ক্ষাটাই কিন্তু আবার নতুন করে, এটাকে আমরা বলছি রিনিউড হয়েছে, অর্থাৎ এটা নতুন করে সারফেসে এসছে হচ্ছে 2024-এ। ফলে সেই 24-এর ইতিহাসকে যদি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই তার সাথে আমার 1971 সালের অর্জন এবং তার আগের 1969-এর আন্দোলন, তার আগে ভাষা আন্দোলন, তার আগে পাকিস্তান আন্দোলন, এইগুলোর যে সূত্র, সেটা সেই ধারাবাহিকতার অস্বীকার করা আন্দোলনের প্রেক্ষাপট কি একই রকম কিনা? মানে দুটি আন্দোলনের ফলে আমরা দুটি রাষ্ট্র পেয়েছি, মানে আগের আন্দোলনের ফলে এবার সমৃদ্ধ করেছে আপনি বলছিলেন। জি, এটি অবশ্যই প্রেক্ষিতগুলো একরকম না, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা কি? সেই মানবিক সমাজ তৈরি করা, সাম্যের সমাজ তৈরি করা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু অপূর্ণতা ছিল। সেটির একটা পূর্ণ করার নতুন সুযোগ হিসেবে আমি দেখছি 2024-কে। জি, জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখছি যে এই নেতৃত্ব নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে যে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে আরো 15 বছর আগেই। শিক্ষার্থীরা যেটি শুরু করেছিল সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। যদি কোটা সংস্কার হয়ে যেত, আগের বারের মতো সরকার মেনে নিত, তাহলে হয়তো এটি সরকার পতন পর্যন্ত গড়াতই না। সেই ক্ষেত্রে তারা এই আন্দোলনকে স্বীকৃতি দিতে চাইলেও নেতৃত্ব নিয়ে এক ধরনের মাঠে এরই মধ্যে আসলে মতপার্থক্য তৈরি হয়ে আছে যে কে একমাত্র নেতৃত্ব নাকি সকলে মিলে। আপনার মত আসলে কি, এখানে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব কিনা? না, 2024-এর আন্দোলনের শুরুটা তো কোটা নিয়ে, এবং এটা ছাত্রদের মধ্যেই সীমিত ছিল এবং প্রধানত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, এবং তারপরে নানান ঘটনায় এটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বেশি অংশগ্রহণ করে এবং তারপরে এটা জনতার আন্দোলনের রূপ নিয়েছে, যে জন্য আমরা এটাকে বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সেটাই তো এইভাবে স্বীকৃত। তো এই আন্দোলনের ধরেন একটা ফ্যাসিবাদী শক্তি তো একদিন ছিল না, ওই 24-এর ওই শুধুমাত্র জুলাই মাসে ছিল না, এটা দীর্ঘ প্রক্রিয়া এবং কমপক্ষে 10 বছর। 14 নির্বাচনের পর থেকে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এর নির্বাচন, যে এই যে ফেইল্ড একটা নির্বাচন, বোগাস 2 নম্বর, মানে নির্বাচনই না, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য মানুষের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা এবং অন্যান্য রাজনৈতিক দল যে নির্বাচনে অংশ নিতে পারছে না, সে কারণে তো তারা এই আন্দোলনে সবসময় ছিল। মাঝে তারা অনেক হরতাল, সমাবেশ, লং মার্চ, অনেক ধরনের আন্দোলনে তারা গিয়েছে এবং সেই সব আন্দোলনের হয়তো আমরা একেবারে সাকসেসটা দেখিনি, যেটা 5ই আগস্টে ঘটেছে। তো এরকম যদি আপনি এর আগের আন্দোলন চিন্তা করেন, 90-এর আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, তো সেটাও তো 8 বছরের স্বৈর শাসন জেনারেল এরশাদের, মাঝখানে তো আন্দোলন হয়েছে, বাট আন্দোলনে একটা পর্যায়ে যেদিন ডাক্তার মিলন নিহত হলেন বা তাকে হত্যা করা হলো, সেদিন ফেটে পড়লো মানুষ। তো আপনি যদি এর আগে আন্দোলন দেখেন, 69 গণ অভ্যুত্থান, আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না, 57 সাল থেকে শুরু হলো, 62, 66, 68, 69-এর প্রথম দিনগুলোতে আন্দোলন। যেদিন আসাদ মারা গেলেন সেদিন গণ অভ্যুত্থান ঘটে গেল। তো এই আন্দোলনগুলো হয় যে ধারাবাহিক আন্দোলন, একটা সময়, একটা ঘটনা, কয়েকটি ঘটনা, ওই যে স্ফুলিঙ্গ থেকে দাবানলের মতো সুকান্তের কবিতা। তো গণ অভ্যুত্থান এইভাবে হয়। তো গণ অভ্যুত্থান তো প্রত্যেক দিন হবে না। সুতরাং এই গণ অভ্যুত্থানের কয়েকদিন কার হাতে নেতৃত্ব ছিল, এটাই যদি মনে করি যে না, তারা না থাকলে গণ অভ্যুত্থান হবে না, ওরকম সামাজিক আন্দোলনের ধারণা বা রাজনৈতিক আন্দোলন নিয়ে ওরকম একটা কনক্লুশন করাটা বোধহয় রাজনৈতিক বিজ্ঞানে যায় না। সেজন্য আন্দোলনকে পর্যায়ক্রমিকভাবে বিশ্লেষণ করতে হবে যে আপনি কি আন্দোলন ছিলেন। যেমন আমরা যদি 71-এর আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, তাহলে উনি এটা অলরেডি বলেছেন, মোটা দাগে 48, তারও আগে 47, তারও আগে যেদিন মোহাম্মদ আলী জিন্নাহ এসে বলেছিলেন যে উর্দু হবে এই 2 অঞ্চলের ভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা, যখন বাংলার স্বীকৃতি ছিল না। তো সেদিন থেকে শুরু করে 71 পর্যন্ত তো অনেক ঘটনা, 52, 54, 58, 62, 66, 69, তার আগে আগরতলা মামলা, 6 দফা। তো 69-এর পরে আবার নির্বাচনের পরে আপনার পুরো মার্চ মাসটা, যখন নির্বাচিত মানুষদের কাছে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব এবং যখন পার্লামেন্টের অধিবেশন বাতিল করা হয়, তখন সেই সময় কি 2রা মার্চ, 3রা মার্চ, 7ই মার্চ, তো মার্চের প্রত্যেকটা দিনই মনে করেন অগ্নিগর্ভ দিন। তো এইভাবে একটা আন্দোলন গড়ে ওঠে। তো আন্দোলনের ইতিহাস তো অনেক বড় হয়, কখনো কখনো ছোট হয়, বিশাল ইতিহাস। এই বিশাল ইতিহাসের একেবারে নির্মমভাবে ইতিহাসটা আসলে রচিত হয়নি, বয়ান দেওয়া হয়েছে। তা এখন যদি আবার আপনি নতুন করে বয়ান তৈরি করতে চান, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা বয়ান হবে, ইতিহাস হবে না। 47-এর আন্দোলনটা কেমন ছিল আমি তো দেখিনি, আমার বাবার সময়কার আন্দোলন। ওখানে চমৎকার স্লোগান ছিল। একটা স্লোগান গত পরশুদিন শুনলাম,
মুহ মে বিড়ি কি হাত মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। ফানি একটা স্লোগান, শুনে আমার একটু ঝাঁকুনি খেয়েছি প্রথমে, কি মুখে পান হাতে বিড়ি লড়কে লেঙ্গে পাকিস্তান। তো পাকিস্তান আন্দোলনের জন্য কি পরিমাণ মানুষের আত্মত্যাগ আছে, কত মানুষ জীবন দিয়েছে, এটা একটা প্রশ্ন। এবং পাকিস্তান আন্দোলনটা যারা করেছে সেই মুসলিম লীগ, ওই দলটাই তো এখন আমি দেখি না কোথাও। আছে বোধহয় কোনো নামে থাকতে পারে, নামে আছে, কিন্তু দলটার কোনো অ্যাক্টিভিটিস নাই। তো এই যে পাকিস্তান আন্দোলন, পুরো আন্দোলনটাই যদি আপনি লিখতে হয়, আপনি ধারাবাহিক লিখতে পারেন, তাহলে তো 1905 সাল থেকে শুরু করতে হবে। তারও আগে তো এই বঙ্গদেশে হাজার আন্দোলন আছে, সাঁওতাল বিদ্রোহ, অমুক বিদ্রোহ, তেভাগা আন্দোলন, অনেক কিছু আছে না। আপনি ধারাবাহিক লিখতে চাইলে তো অনেক ইতিহাস লিখতে পারবেন, এটা ভলিউমের পর ভলিউম লিখতে পারেন। কিন্তু 47 আর 71 অথবা 24 এক মাপে হবে না, আলাদা আলাদা লেখেন। 47 লিখতে পারেন, অনেক লেখেন, 47 নিয়ে অনেক কথা লিখতে পারেন, লাহোর প্রস্তাব লিখতে পারেন, ওখানে স্টেটস ছিল কি না, এসটা কি টাইপিং মিস্টেক কি না, নানান কথা আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাকিস্তান দেশটা যখন সৃষ্টি হয়েছিল, কৃত্রিম একটা রাষ্ট্র বলে এটাকে, যে কারণে পাকিস্তান টিকে নেই ধর্মের ভিত্তিতে, এই দুই অঞ্চলের ব্যবধান। ওয়েস্ট পাকিস্তান যারা পাকিস্তানের নেতৃত্বে আসলেন, তারা তো কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিল না। দিস ইজ ট্রু যে একমাত্র পূর্ববঙ্গে মুসলিম লীগ জিতেছিল এবং তারা কিন্তু মন্ত্রিসভা গঠন করেছিল, সরকার গঠন করেছিল। ওয়েস্ট পাকিস্তান 4টা প্রদেশ, তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, একজনও নির্বাচিত হয়নি। মোহাম্মদ আলী জিন্না রিপ্রেজেন্টেটিভ না, মানুষের প্রতিনিধি না। ওদের যে লিয়াকত আলী খান মানুষের প্রতিনিধি না। পুরো পাকিস্তানটাই তো শাসনটা 54 সাল পর্যন্ত জনপ্রতিনিধিদের কাছেই ছিল না। তো ওই রাষ্ট্রের কথা লিখতে হলে অনেক কিছু লিখতে হবে। আমি মনে করি না 71কে 47 বা 24-এর সাথে তুলনা করার কোনো সুযোগ আছে। 24 একটা মহান গণ অভ্যুত্থান, একে আপনি অনেক মহান হিসাবে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো ইভেন্টকে, কোনো বড় বড় আন্দোলনকে একটার সাথে একটা তুলনা করা যাবে না। 90 তো গণ অভ্যুত্থান বিশাল, তো ওটা নিয়েও তো আমাদের একটু লিখতে হবে। 3 জোটের রূপরেখা ছিল, আমরা যে স্বপ্ন পূরণ করতে পারিনি, আমাদের অধরা স্বপ্ন, সেই অধরা স্বপ্ন তো চলছেই। সেই অধরা স্বপ্নটা কি? পরিষ্কার স্বপ্ন, বৈষম্যহীন, মানে ওই যে সাম্যের কথা বলা হয়েছে, এই জন্য বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। তো 71-এর স্বপ্ন আর এই 90-এর স্বপ্ন আর 24-এর স্বপ্নের মধ্যে আমি কোনো তফাৎ দেখি না, আলাদা কিছু দেখি না। প্রেক্ষিত ভিন্ন, প্রয়োজন হয়েছে। আপনি স্বৈরাচার হয়েছে, স্বপ্ন পূরণ হয়নি, ফ্যাসিবাদীরা ক্ষমতা দখল করেছে, দুর্নীতি হয়েছে, অনেক কিছু ঘটেছে, যেখানে আমরা রাষ্ট্রের একটা পরিবর্তন চাই। এই কারণে তো আপনি লিখতে পারেন, লেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ধারাবাহিকভাবে ওটার সাথে এটা মিলাতে হবে, এটার সাথে সেটা মিলাতে হবে, নাহলে হবে না। এরকম বলাটা মনে হয় খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। জি, আমরা একটু জানতে চাইব স্থানীয় সরকার প্রসঙ্গে, অর্থাৎ এখন যে স্থানীয় সরকারের যেহেতু বিলুপ্ত না, দুঃখিত, সাসপেন্ড করা হয়েছে, যারা দায়িত্বে ছিলেন জনপ্রতিনিধি তাদের বহিষ্কার করা হয়েছে, ফলে সেখানে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ অনেকটা ভোগান্তিতে রয়েছে, বিশেষ করে ভোটার হতে গেলে, সামনে ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোটার প্রক্রিয়া শুরু হচ্ছে, কিন্তু সেখানে নাগরিকত্ব সনদ লাগছে, জন্ম নিবন্ধন লাগছে, যেগুলো স্থানীয় সরকার বিভাগ থেকেই দেওয়া হচ্ছে। সেটি নিয়ে একটু আমরা আলোচনা করব, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। জনাব দিলীপ কুমার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম বিরতির আগে, যে স্থানীয় সরকার বিভাগের যেহেতু প্রতিনিধি এখন নেই, ফলে সাধারণ মানুষের যেসব ছোট ছোট প্রয়োজনগুলো পড়ে, সেই ক্ষেত্রে তারা বেশ ভোগান্তির কথাই বলছিলেন, যেটি আমাদের সংস্কার কমিশনও স্বীকার করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই ভোগান্তিটা তারা কতদিন গুনবে এবং এটি আসলে কিসের মাসুল? এটা তো আমরা যেটা দেখছি যে এই গণ অভ্যুত্থানের পর এই ধারণাটা যে এই বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কোনো প্রতিষ্ঠানের যে নির্বাচিত প্রতিনিধি, তাদের সবাইকেই ওটা ভেঙেই দেওয়া হয়েছে পুরো। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ এখন পর্যন্ত সেখানে আছে, এবং এখানে এই ধারণা থেকেই আসছে যে ওই সময়ে যে নির্বাচনগুলো হয়েছে, একেবারে বিশেষ করে 14, 18, 24 জাতীয় নির্বাচন থেকে শুরু করে একেবারে স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো যেগুলো হয়েছে,
সেই নির্বাচনগুলোকেও মানুষ প্রকৃত নির্বাচন মনে করে না। তা সে কারণে আর বিশেষ করে এই যে এটা তো 15-র পর থেকে হচ্ছিল দলভিত্তিক নির্বাচন, যদিও শেষ নির্বাচনে ওইভাবে দলীয় প্রতীক তারা দেয়নি, বিশেষ করে চেয়ারম্যান মেয়র পদে দলভিত্তিক নির্বাচন। এবং শেষের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন, সেখানে বিএনপি সেখানে বর্জন করেছে, একটা বড় রাজনৈতিক দল তারা বর্জন করেছে। ফলে এখানে ইলেক্টেড হয়ে আসছে মোটামুটিভাবে একেবারে 90%-এর মতো আওয়ামী লীগের লোকজন, যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শাসনের অবসান সেখানে ঘটে, সেই দিক থেকে একটা দাবি ছিল বিএনপির দিক থেকেও। এবং যারা আন্দোলন করছিল, আন্দোলনের পর তাদেরও একটা ইয়ে ছিল যে যারা ফ্যাসিস্টের দোসর তারা যেন না থাকতে পারে। তা সেই দিক থেকে এগুলো কোনো রকম আমরা মনে করি যে চিন্তা ভাবনা না করেই দ্রুততার সাথে কোনোটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ কেউ মনে করেছিলেন যে যারা পালিয়ে যায়নি, জনগণের সাথে সম্পর্ক আছে, গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলো থাকতে পারে, কিন্তু দেখা গেল সেগুলো যদিও আবার দেখা গেছে যে পরবর্তীতে এই চট্টগ্রামে এই শাহাদাত সাহেব উনি বলেছিলেন যে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন করা হোক, কেন ওই নির্বাচনে কারচুপি হয়েছে, কিন্তু দেখা গেল যে তাকে ডিক্লারেশন দিয়ে এখন পর্যন্ত একটা সিটি কর্পোরেশনে কাজ করছে, সেটা চট্টগ্রাম। এই বিষয়গুলো আছে। তবে এটা ঠিক, জনগণ তো ভোগান্তির মুখে পড়েছে। যে কথাগুলো আপনি শুরুতেই বলছিলেন যে ভোটার তালিকা হচ্ছে, ওখানকার রিকোয়ারমেন্ট যেগুলো তারা ফুলফিল করতে পারছে না, এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সেই ইয়েগুলো তারা দিতে পারছে না, সেবাগুলো তারা দিতে পারছে না, এই বিষয়গুলো তো সেখানে আছে। সেই কারণে আজকে আমরা দেখি যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সেই ইয়াতে কিছু প্রশ্ন চলে আসছে, যে জনগণের দাবির কথা আসছে, সেখানে স্থানীয় রাজনৈতিক দলগুলোর কিছু দাবির কথা আসছে যে দ্রুততার সাথে এই নির্বাচনগুলো যাতে করা হয়, এরকম কথাও ওনারা প্রেস ব্রিফিংয়ে যারা বলেছেন। জি, একটু জানতে চাই ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কমিশনের আরেকটি কথাও সামনে এসেছে যে আর্থিক সক্ষমতা নেই পৌরসভাগুলোর, সে কারণে পৌরসভা বিলুপ্তির একটি প্রস্তাব আসতে পারে। এটি নিয়ে আসলে কি ভাবনা একটু যদি বলতেন, যে দেখেন বিলুপ্তি হলে পরে কি হবে? আপনি যেভাবে বলছেন আমার মনে হয় যে এটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে বলতে পারি যে ব্যাপারটা আমরা এরকমভাবে বলিনি। আমাদের এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 330টি পৌরসভা আছে। পৌরসভাগুলোকে প্রচলিতভাবে আমরা ক, খ, গ বা এ, বি, সি ক্যাটাগরিতে আমরা ভাগ করি। তো আমরা গত 15 বছরে দেখা গেছে যে এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিকে একটা রাজনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থ অর্জনের এমন একটা নিকৃষ্ট হাতিয়ারে পরিণত করা হয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখেছি যে অনেক জায়গাতে যেটার পৌরসভা অর্থাৎ একটা নগর ইউনিট হয়ে ওঠার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, অর্থাৎ তার যে মিনিমাম যে আর্থিক বন্দোবস্তের জায়গাটা থাকা দরকার, জনসংখ্যা থাকা দরকার, সেই রকম বৈশিষ্ট্য থাকার ছাড়াই অনেকগুলো জায়গাকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে একটা দলীয় ও স্বার্থের জায়গা থেকে। আমরা গত পরশুদিন আমরা একটা সভা ছিল, সেখানে আমরা স্থানীয় সরকার বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তার কাছ থেকে শুনেছি যে এই মুহূর্তে 100টি পৌরসভা আছে যার কর্মকর্তাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না, এমনকি সেটা প্রায় গত 12 বছরের মতন বেতন দেওয়াও আটকে আছে। অসংখ্য মানুষের বেতন আটকে আছে। তার মানে হচ্ছে যে এই পৌরসভাগুলোর অনেকেরই আসলে একটা পৌরসভা হিসেবে নাগরিকদের যে ন্যূনতম সেবাগুলো দেওয়া দরকার, সেই সেবাগুলো দেওয়ার জন্য যে অর্থর সংকুলান করা দরকার, সেটা দেওয়ার আসলে সামর্থ্য নেই। তাহলে এই পৌরসভাগুলো, যেগুলো আসলে পৌরসভা হয়ে ওঠার কথা না প্রথমত, এবং যখন হলো তখন তার জন্য যথেষ্ট রকমের আর্থিক সঙ্গতির কোনো ব্যবস্থা তৈরি করা হলো না, তাহলে সেই পৌরসভাগুলো কি আসলে টিকে থাকার দরকার আছে কিনা? ফলে পৌরসভাটিকে বাতিল করে দেওয়ার ব্যাপার না, এটা হচ্ছে ডিমিউনিসিপ্যালাইজেশন, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে আসলে দরকার নেই কিংবা কাজ করতে পারছে না, এইরকম চিহ্নিত করে সেই পৌরসভাগুলোর ব্যবস্থা হিসেবে একটা প্রস্তাব এসছে। এটা কমিশনের কোনো প্রস্তাব এই মুহূর্তে না, এটা অনেকের কাছ থেকে, আমাদের যে অংশীজনের সাথে যে কনসালটেশনটা আমরা করছি সেখান থেকে অনেকে প্রস্তাব এসছে যে এইরকম পৌরসভাগুলোকে
চাইলে এটা আমরা ডিমিউনিসিপ্যালাইজেশন করতে পারি, অর্থাৎ এগুলোকে আবার আগের অবস্থাতে ফেরত নেওয়া যেতে পারে। প্রশ্নটা হচ্ছে সেখান থেকে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই এখন কিন্তু সংকটটা দাঁড়িয়েছে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন প্রতিষ্ঠানগুলোকে কিন্তু যে পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত তার একটা সম্প্রসারিত রূপ ছিল, অর্থাৎ এটা কিন্তু নির্বাচন ব্যবস্থাটা দূষিত হয়েছিল এবং এটা প্রতীক দিয়ে নির্বাচনের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর যে একটা প্রাচীন ঐতিহ্য আছে সেই ঐতিহ্যগুলো ধ্বংস করা হয়েছিল এবং মানুষের কাছ থেকে এক ধরনের বিচ্ছিন্ন প্রতিষ্ঠানে করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের তো সকালবেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে যেতে হয়, আমাদের শহরের আবর্জনা পরিষ্কারের জন্য যেতে হয়, আমার জন্ম নিবন্ধনের জন্য যেতে হবে, আমার ট্রেড লাইসেন্সের জন্য যেতে হয়, আমার এলাকায় স্ট্রিট লাইটের জন্য আমার যেতে হয়, আমার গোরস্থানের জন্য যেতে হয়। ফলে স্থানীয় সরকারগুলোর প্রয়োজনীয়তা প্রতিদিনকার সাধারণ মানুষের। ফলে আজকে আন্দোলনের পরে এসে যখন ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে দেওয়ার একটা অংশ হিসেবেই কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলোর যে নেতৃত্ব ছিল সেগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেই পদক্ষেপটা কিন্তু আমার মতে যথাযথই আছে, কিন্তু তার মানে নেতৃত্ব সরে যেতে পারে, কিন্তু প্রতিষ্ঠানগুলো তো অকার্যকর হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সেইটা এই যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা ব্যবস্থা করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ সেটি আসলে কাজ করছে না। অর্থাৎ এগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসকদের, স্থানীয়ভাবে আমলাতন্ত্রের বিভিন্ন কর্মকর্তাদের, সেটা কোথাও ইউএনও সাহেবকে, কোথাও অন্য কর্মকর্তাদেরকে, যারা আসলে ওই নাগরিকদেরকে ভালো করে চেনেনি না। ফলে তাদের পক্ষে কারোর নাগরিকত্বের সনদ দেওয়া, কারোর কারোর চরিত্রের সনদ দেওয়া, এই কাজগুলো তো আসলে সম্ভব না। ফলে এইটা ইমিডিয়েটলি আমরা যেটা দেখছি, সাধারণ মানুষজন সবাই এই প্রত্যাশা করছেন যে এখানে যেন একটা সুষ্ঠু ব্যবস্থা, অর্থাৎ আবার নাগরিকদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচিত একটা নেতৃত্ব যেন স্থানীয় সরকারে খুব দ্রুত দায়িত্ব গ্রহণ করে, যেন তাদের সেবাগুলো ধারাবাহিকভাবে এটা দেওয়া সম্ভব হয়। জি, জনাব আবু আলম শহীদ খান, একটু আপনার কাছে জানতে চাই, এটিও একটি বিষয় যে প্রশাসক বসালেও সেবা পাচ্ছেন না। পাশাপাশি আরও একটি বিষয় এসছে যে তাদের প্রস্তাবনার মধ্যেই যে অনেকেই দাবি করেছেন যে জাতীয় নির্বাচনের আগেই, কিছুটা তার কথাও এসছে যে জাতীয় নির্বাচনের আগেই এই তৃণমূলের নির্বাচনগুলো দেওয়া অথবা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় একটু আপনার মন্তব্য জানতে চাই। প্রথমত হচ্ছে যে আপনি নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান যেটা আছে, ওটা খারাপ ভালো মন্দ রাতের ভোট সব কিছু মিলায় দেখেন যে সেটার বিকল্প কিন্তু গণকর্মচারী হতে পারে না। মানে ওখানে 9 জন নির্বাচিত সদস্য, ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা আলোচনা করি, যদি সিটি কর্পোরেশন তো বিশাল, পৌরসভা অনেক বড় বড় আছে, তো ইউনিয়ন পরিষদে 9 জন ইলেক্টেড, 3 জন ইলেক্টেড আছেন মহিলা আসনে, নারী আসনে 12 জন, আর প্লাস একজন চেয়ারম্যান, 13 জন মিলে কাজটা করেন। এখন কাজটা ভালো মতো হয় না, ওখানকার যে সিস্টেম আছে সেটা ঠিক মতো যায় না, ওগুলো তো অন্য বিষয়। বাট 13 জন যখন কাজ করেন তখন সেই কাজটা, এবং তাদের সাথে যখন গণকর্মচারীরা কাজ করেন, তখন এই কাজটা যত সহজে সেবাটা পৌঁছানো সম্ভব বা সেবা গ্রহীতারা যেভাবে সেবা পাবেন সেভাবে একজন প্রশাসকের কাছ থেকে তো পাবেন না। এবং এটাকে আপনি কতদিন চালাবেন? এবং এটাও ট্রু যে যেহেতু নির্বাচন খারাপ হয়েছে, যেহেতু অনেক জায়গা থেকে তারা চলে গিয়েছেন, অফিস খুলছেন না, নানান কারণ, অনেকগুলো কারণ, আপনি 101টা কারণ আছে, বাতিল করে দিয়েছেন, খুব ভালো কথা। তো বাতিল করার পর তো আপনি এটা ঠিক করতে হবে। তো এখন আপনি এটা ঠিক করবেন কীভাবে? ওই যে নির্বাচন সংস্কার কমিশন আছে, আপনি চাইলেই তো এখন নির্বাচন করতে পারবেন না। যদিও নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টের আগে আপনি কমিশন গঠন, ফ্যাসিবাদী কি জানি ফ্যাসিস্ট মাফিয়া, তাদের যে ইলিগাল পার্লামেন্ট ছিল, সেই পার্লামেন্টে একটা ইলিগাল আইন ছিল, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকার দয়া করে সেই আইন ফলো করে একটা কমিশন তো গঠন করে ফেললেন, নির্বাচন কমিশন। আবার নির্বাচন কমিশন সংস্কার কমিশন রিপোর্ট দেবে, 15 তারিখ পরে রিপোর্ট দেবে, 15 তারিখের পরে আরও 3 মাস লাগবে তাদের আলাপ আলোচনা স্টেক হোল্ডারদের সাথে। তারপরে ঠিক হবে আমরা নির্বাচন কমিশন কীভাবে সংস্কার করব এবং নির্বাচনগুলো কীভাবে সুন্দর করে করব। তার আগে তো আপনি করতে পারতেন না। সো আপনি এখন একটা বিপদের মধ্যে আছেন। তো এটা ভেঙে ফেলার আগে, ভেঙে ফেলার 100টা কারণ আছে। ভেঙে না ফেললে কী হবে সেটাও তো চিন্তা করতে হবে। ভেঙে না ফেলারও অনেক কারণ আছে। তো দুটার মধ্যে আপনি ওয়েট করা উচিত ছিল যে কোনটার আমি কী করলে ভালো হবে, কীভাবে এদের উপর একটা চাপ সৃষ্টি করে সেবাগুলো চালু রাখা যায়, কীভাবে আমরা এমন কিছু একটা সিস্টেম করবো যাতে ওরা কোনো দুষ্টামি করতে না পারে, মানে কোনো দুর্নীতি করতে না পারে, তারা যেন জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে। আমরা তো সেটা করি নাই। সো নাও ইউ হ্যাভ টু ওয়েট। এইটা ট্রু যে আমিও মনে করি, আমার এটা ব্যক্তিগত নাগরিক মতামত, যে আমাদের জাতীয় নির্বাচনের আগে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হওয়া উচিত।
এটা আবার আমাদের সেনা শাসকরা যখন ক্ষমতা নেয় ওটা তাদের প্রিয় জিনিস, কিন্তু মানে আইয়ুব খানও তাই করেছে, জেনারেল জিয়াও তাই করেছেন, এরশাদ সাহেবও তাই করেছেন। সবসময় সেনা শাসকদের যেহেতু কোনো দল থাকে না, তখন তারা দল করার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেন। সো ওইখানে ওই নির্বাচনের মধ্যে দিয়ে তাদের কিছু ক্লায়েন্টাল গঠন করা যায় কিনা এবং তার ভিত্তিতে দল করা যায় কিনা। তো সেই জন্য পলিটিক্যাল পার্টি আবার সন্দেহ করে যে এই বিষয়টা কি, এখানে কি ওই ধরনের কোনো কিছু যাচ্ছে কিনা। আবার উল্টো দিকে আবার তথ্য আছে যে আপনি যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায়, যে দল নির্বাচিত হবে সেই দল ওই পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন তারপরে হলে সেই দল প্রভাব বিস্তার করতে হবে। সো দেয়ার আর মেনি প্রোজ অ্যান্ড কনস। তারপর আমি মনে করি যে এই সবের মধ্যেও স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত করা দরকার নাগরিক সেবাটা নিশ্চিত করার জন্য, এবং ওইটার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বা নির্বাচন সংস্কার নিয়ে আমরা যে কাজ করছি সেগুলোকে টেস্ট করা যাবে ফিল্ডে, যে আপনি একটা কাজ করলেন এবং আপনি সংস্কার করলেন, সেটা কিভাবে প্রয়োগ করলেন, প্রয়োগ করার ফলে আপনার কি কি সীমাবদ্ধতা বা কি সাকসেস আছে এটা দেখে আপনি পরবর্তী নির্বাচনটা আরো ভালোভাবে করতে পারেন। এবং পাশাপাশি তিনি আরেকটি কথা বলছিলেন যে প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কাজ করতে পারছে না। এর মধ্যে আমরা দেখছি যারা ক্যাডারে রয়েছেন তাদের মধ্যে নিজেদের ক্যাডার বৈষম্য নিয়ে এক ধরনের মাঠ পর্যায়ে আন্দোলন রয়েছে, সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। ডক্টর কাজী মারুফুল ইসলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আপনি বলছিলেন যে এখন প্রশাসকদের দায়িত্ব দেওয়া হচ্ছে কিন্তু আসলে দিন শেষে সেবাটি পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসকরাও এক ধরনের আন্দোলনের মধ্যে রয়েছেন, অর্থাৎ যে ক্যাডার বৈষম্য নিয়ে আন্দোলন চলছে। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই বৈষম্য আসলে কি নিয়ে, ক্ষমতা নিয়ে নাকি সুযোগ সুবিধা নিয়ে? আপনার পর্যালোচনা কি বলছে? বৈষম্যর যেটা প্রকাশিত আমরা যে অবস্থাটা দেখছি, যেটা কেন্দ্রীয়ভাবে দেখছি একরকম, মাঠ পর্যায়ে আর একরকম, দুই রকমের জায়গা আছে। আমরা কেন্দ্রে দেখছি যে বিসিএস এর যেটা প্রশাসন অ্যাডমিন ক্যাডার বলে যাদেরকে আমরা চিনি, যারা আসলে জেনারেলিস্ট, অর্থাৎ যারা সরকারের রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজারিয়াল যে দায়িত্ব সেটা পালন করেন, এবং একই সাথে সচিবালয়ে তারা যে সরকারের যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে তাদেরকে কারিগরি সহায়তা, ইনপুট, তথ্য বিশ্লেষণ, এগুলো দিয়ে যারা মূল পলিসি মেকার, অর্থাৎ যারা আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে সহায়তা করার কাজটা। আর এদের সঙ্গে আছে বা যে বিরোধের যে জায়গাটি, সেটা হচ্ছে যারা আমাদের স্পেশালিস্ট গ্রুপ, অর্থাৎ যারা বিভিন্ন পেশাদারি বিশেষজ্ঞ, অর্থাৎ যেমন কৃষিবিদ, যেমন চিকিৎসক, যেমন শিক্ষক, ইঞ্জিনিয়ার, এদের একটা বিরোধের জায়গা আমরা দেখছি। এই বিরোধটা অনেক প্রাচীন, এটা একদম শুরু থেকে, আমি অনেক পিছনের ইতিহাসে আমরা না যাই, এই মুহূর্তে এই বিরোধের জায়গাটা আপনি দেখেন যে প্রথমত হচ্ছে যে কর্তৃত্বের জায়গা থেকে, অর্থাৎ কে কোন দায়িত্বটি পালন করবেন। যে যারা স্পেশালিস্ট, তারা মনে করছেন যে তাদের খাতে, তাদের বিষয়ে যে সমস্ত সরকারি নীতি গ্রহণ করবে, সেই নীতি গ্রহণ করার ক্ষেত্রে সাধারণজ্ঞ যারা, অর্থাৎ যারা আমাদের অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা, তাদের চেয়ে এই বিশেষজ্ঞ যারা, তাদের একটা ইনপুট তারাই ভালো দিতে পারেন, এটা হচ্ছে তাদের দাবি। ফলে এখানে একটা কে কোন দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে একটা বিরোধ আছে, এবং সেই দায়িত্বের সাথে তাদের কর্তৃত্ব এবং প্রভাবের সমস্যা আছে। এটা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা কীরকম আছে আমরা দেখেছি যে গত যে রেজিমটা মানে পতিত রেজিম, সেই রেজিম তার যে অবৈধ শাসন ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করেছিল, তার অন্যতম সহযোগী ছিল আসলে এই সরকারি কর্মকর্তারা, এবং তার মধ্যে আরও বিশেষ করে বলতে হবে যে এই বিসিএস অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা, তাদের হাত দিয়েই এই জাতীয় অবৈধ কাজকর্মগুলো, শাসন ব্যবস্থাগুলো টিকে ছিল, সেটা থানা পর্যায়ে, সেটা জেলা পর্যায়ে এবং সেটা জাতীয় পর্যায়ে। তার বিনিময়ে তারা কি পেয়েছে? তারা প্রচুর সুবিধা পেয়েছে। প্রচুর সুবিধা কি? তাদের প্রমোশন হয়েছে অন্যদের থেকে অনেক বেশি দ্রুততম সময়। তাদের জন্য ভাতা, বেতন এবং অন্যান্য, বেতন সবার জন্যই সমান একটা স্কেল আছে, কিন্তু আপনি যে সুবিধাটার কথা বলা হয় যে গাড়ির সুবিধা, তাদের বিদেশে প্রশিক্ষণের সুবিধা, এগুলো কিন্তু অন্যান্য ক্যাডার থেকে অনেক বেশি হয়েছে। ফলে একটা চাক্ষুষ দৃশ্যমান সুযোগ সুবিধার পার্থক্য কিন্তু রয়েছে। এবং মাঠ পর্যায়ে যখন যাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা
আরেকটা বিরোধ দেখছি, সেটা স্থানীয় সরকারের যে নেতৃত্ব, উপজেলা পরিষদের যারা চেয়ারম্যান, জেলা পরিষদের যারা কর্মকর্তা, তাদের সাথে ডিস্ট্রিক্ট লেভেলের কর্মকর্তাদের সাথে, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আরেক রকমের বৈষম্য দেখা দিচ্ছে। এবং ওখানেও কিন্তু এই কেন্দ্রের যে বৈষম্য বা যে পার্থক্য, সেই পার্থক্যের একটা এক ধরনের প্রকাশ ওখানেও দেখা দিচ্ছে। ফলে এটার মানে একটা হচ্ছে যে ফাংশনাল বা তার রেসপন্সিবিলিটির জায়গাতে, তার কর্তৃত্বের জায়গাতে একটা বিরোধ আছে, যেটা ঐতিহাসিকভাবে রয়েছে। এবং সত্যি কথা বলতে সুযোগ সুবিধার জায়গাতেও কিন্তু আসলে বৈষম্য রয়েছে। ফলে এটা কিন্তু প্রাচীন, এবং এটা বিস্ফোরণটা আজকে হোক কালকে হোক, এটা কিন্তু আগেও হয়েছে, অনেকবার হয়েছে। এবং এখন একটা রাজনৈতিক শূন্যতা যেহেতু আছে, শূন্যতা আছে এখন একটা, যেহেতু কর্তৃত্বের শূন্যতা আছে, সেই জায়গাতে এটা আরো অনেক প্রকটভাবে প্রকাশিত হয়েছে। জি, জনাব দিলীপ কুমার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে আরেকটি সিদ্ধান্ত হয়েছে, প্রশাসনে পদ বঞ্চিত অর্থাৎ আওয়ামী লীগ আমলে যারা অবসরে গেছেন এরকম 764 জন কর্মকর্তাদের ক্ষতিপূরণ হিসেবে 75 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়া বা যাদেরকে ওএসডি করা হয়েছে তারা সম্ভবত এই তালিকার মধ্যে যুক্ত হতে যাচ্ছেন। এইটিকে আসলে কিভাবে দেখছেন? এটি কি দৃষ্টান্ত তৈরি করছে না কি আসলে এর ফলে শৃঙ্খলা ফিরবে ভবিষ্যতে? না, এটা ঠিক আমি বিষয়টা অত ডিটেলস যেহেতু জানি না, সেক্ষেত্রে ওইভাবে, তবে এমন হতে পারে যে তাদের অকালীন অবসর কিনা, মানে অর্থাৎ মেয়াদ পূরণ হওয়ার আগেই তাদেরকে হয়তো, আগে যেমন আমরা শুনেছি গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া, অনেক জায়গায় হয়তো যে এত বছর হলে তাকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হবে এবং সেখানে কিছু হয়তো অর্থকড়ি তাকে ধরে, হয়তো ওরকম কিছু হতে পারে, যে মনে করছে যে তাদের উপস্থিতিটাও ক্ষতিকর, তাদের এখানে দায়িত্ব পালনটা ক্ষতিকর, সে না থাকাই ভালো। আবার নিয়মকানুন কিছু মানার তাগিদে হয়তো সেই জায়গায় কিছু ক্ষতিপূরণ বা কিছু আর্থিক সহায়তা দিয়ে হয়তো সেই এটা হয়তো আরো ভালো বলতে পারবেন। আমি তার কাছে আসছি, তবে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই এর পাশাপাশি, যে ব্যক্তির যেমন ক্ষতি হয়েছে এর ফলে সেবারও ক্ষেত্রেও প্রভাব পড়ছে কিনা, এই যে বৈষম্যের কারণে, ক্যাডার বৈষম্যের কারণে যে তাদের সংশ্লিষ্ট যে সেবাগুলো, সেক্ষেত্রে কি সাধারণ মানুষও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে? সেটা তো তাদের ক্ষতিপূরণ কে দিবে আসলে? সেটা তো বটেই। শুধু এই একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে এর আগে তো এই কালচারটা তো অনেক আগে থেকেই আমরা দেখা যাচ্ছে যে একজনকে হয়তো ওএসডি করে রাখা হয়েছে, কোনো দায়িত্ব নেই, বেতন ভাতা সে হয়তো পাচ্ছে, হ্যাঁ, এবং তাকে কোনো কাজের মধ্যেও রাখা হচ্ছে না। তা সেক্ষেত্রেও তো মানুষ তখন সেবা বঞ্চিত হচ্ছিল, এক্ষেত্রেও তাই। এবং কিছুক্ষণ আগে যে আলোচনাটা হলো, যে আমরা তো জানি যে এই আমলাতন্ত্র এটা হলো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা প্রাণ হিসাবে কাজ করে। এখন এই যে আপনার অ্যাডমিন ক্যাডার 26 ক্যাডার আমরা কথা শুনছি, এবং এই জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু রিপোর্ট প্রকাশ করার পর এটা একবারে মানে এই আন্দোলনটা বলা যায় যে এখানে তুঙ্গে উঠে গিয়েছে। স্যার এটা বলেছেন। তবে আমরা মনে করি যে এটা অনাকাঙ্ক্ষিত, মানুষের সেবার দিকেই তাকাই বা রাষ্ট্রীয় শৃঙ্খলার দিকেই তাকাই, এটা নিরসন হওয়া দরকার এবং দ্রুততার সাথে বোধহয় এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দেওয়া দরকার। এই সময় আমি একটা মন্তব্য রাখতে চাই, যে আমি এক সুযোগ নিতে চাই, হ্যাঁ সুযোগটা নিতেই চাই, যে আমি এই 75 কোটি টাকার যে ক্ষতিপূরণের কথা বলছেন, আমার মনে হয়, আমি জানি না যে সরকার ঠিক কী ক্রাইটেরিয়াতে কাকে কাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে, তবে এটা খুবই একটা অপ্রত্যাশিত পদক্ষেপ বলে আমার কাছে মনে হয়। ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা হয়েছে অসংখ্য মানুষের, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের, অসংখ্য সারা দেশ জুড়ে বিভিন্ন রকমের মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। তাদেরকে আপনি কিভাবে ক্ষতিপূরণ দিবেন? আজকে একজন মানুষ সরকারি কর্মচারী সে চাকরি ছিলেন, তার চাকরি নেই, ব্যাস এটা গল্পটা এখানেই শেষ। তাকে ডেকে এনে আমার ক্ষতিপূরণ দিতে পারার যুক্তিটা কি? মানে কেন, কোথায় কাকে ক্ষতিপূরণটা দিতে হবে? কি ক্ষতিপূরণ হয়েছে? ওনার হাত পা কাটা গেছে, নাকি উনি জেলে ছিলেন, নাকি ওনার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে? অসংখ্য মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, প্রমোশন পাননি, তার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এটার ভিত্তিটা কি? কোন নীতিতে দিচ্ছেন? আবু আলম শহীদ খান, একটু এটির দৃষ্টান্ত কিনা বা এর ক্ষেত্রে শৃঙ্খলা ভবিষ্যতে ফিরবে কিনা, পাশাপাশি একটু প্রত্যেকটা জিনিসের আইনগত ভিত্তিটা আগে দেখতে হবে। আপনি যদি আইন পরিবর্তন করে ফেলতে চান
সেটা আপনি করতে পারেন, কিন্তু এখন এক্সিস্টিং আইন যা আছে যেটা আপনি ফলো করবেন, সেই আইন ফলো করেই এই ক্ষতিপূরণ নিশ্চয়ই দেওয়া হবে, যেহেতু সরকার একটা বরাদ্দ রেখেছে, দেয়নি এখনো। সুতরাং আপনি ধরে নিতে পারেন যে কাকে কাকে দেওয়া হবে সেটা আইন ফলো করে দেওয়া হবে। আমাদের একটা নেক্সট বিলো রুল আছে যে কেউ যদি অযাচিতভাবে পদোন্নতি বঞ্চিত হয় অকারণে, তার সমস্ত যোগ্যতা আছে কিন্তু আপনি তাকে বঞ্চিত করলেন, তো বঞ্চিত হয়ে যাওয়ার জন্য তিনি যখন যেদিন থেকে বঞ্চিত হলেন, ওনার জুনিয়ররা যেদিন থেকে প্রমোশন পেলেন, তো সেদিন থেকে উনি আবেদন করলে সরকার, যে সরকারই থাকুক, তারই আবেদনটা বিবেচনা করার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10-15 বছর ধরে এই কাজটা করা হয়েছে এবং আমরা সেই সরকার, পতিত সরকারের সময়টা ঘটেছে। সো এই তাদের দাবিটা আছে এবং তারা আবেদন করেছেন, সরকার একটা কমিটি করেছিল, সেই কমিটি এগুলো পরীক্ষা করেছেন, যে আপনি যে নাম্বারটা বলেন 756 জন বোধহয়, তো তাদেরকে 65 জন, তো তাদেরকে তাদের আবেদন বিবেচনা করে আপনি যদি তাদেরকে ফেরত দেন যে সে ওই পদে যেতে পারে, মানে প্রমোশন পাবে, অন্য কোনো যদি অপরাধ না থাকে, তার যদি কোনো ফৌজদারি মামলা না থাকে, কোনো দুর্নীতি মামলা না থাকে, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন না থাকে, তাহলে উনি ওই পদে যাওয়ার দাবিদার। এখন সরকার ইচ্ছা করলে তাকে ক্ষতিপূরণও দিতে পারে, আর্থিক ক্ষতিপূরণ। 75 কোটি টাকা যদি 756 জনকে ভাগ করেন তাহলে দেখবেন যে এটা কতটুকু হয়, মানে মিনিমাম। আপনারা তো সাংবাদিকরা আবার যখন রিলিফ দেয় তখন ভাগটাক করে দেখেন যে মাত্র 10 টাকা করে পাচ্ছে, তো ওইটা আমরা 75 কোটি শুনলে একটু ঘাবড়ে যাচ্ছি, বাট নাম্বার হচ্ছে 756 জন, তো ওইটা দিয়ে আপনাকে হিসাব করতে হবে, দিতে পারে এটা। উনি ভেরি রাইট যে জনগণের ক্ষতিপূরণ কে দেবে, জনগণের ক্ষতিপূরণ তো দিতে হবে, জনগণ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। জনগণের এই যে মানে পুরো আন্দোলনের সময় যারা আহত হলেন, নিহত হলেন, তাদের সুচিকিৎসা, অমুক তমুক, এটা তো একটা দাবি দেওয়া আছে এবং এটা সরকার কেন ঠিকমতো করতে পারছে না, এটা আমিও মনে করি ইটস এ ফেইলিওর অফ দি গভর্নমেন্ট। কারণ যারা আহত আছেন তাদের সুচিকিৎসা কেন হবে না? আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ না, আমাদের স্বাস্থ্য সেবা যেটা আছে সেটা এত খারাপ না, দরকার হলে তাদেরকে আমরা বিদেশেও পাঠাতে পারি। আপনার সেই পরিমাণ টাকা, আপনি 8 লক্ষ কোটি টাকার উপরে বাজেট করতেছেন, কমান নাই তো বাজেট, আগের স্বৈরাচারের সময় যে বাজেট ছিল তার চেয়ে বেশি বাজেট। সো ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ রিসোর্সেস, আপনি ওটা করতে পারতেছেন না বলে এটা করা যাবে না এরকম না, ওটা আপনার ফেইলার, কিন্তু এটা আপনি করতে পারেন। এখন আপনি ক্যাডার মধ্যে যে দ্বন্দ্বের কথা বলছেন, এটা অনেক প্রাচীন না, এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে 1979 থেকে 78-79-এ, যখন হঠাৎ করে আমরা 6টা সেন্ট্রাল ক্যাডারের বদলে 28টা ক্যাডার সৃষ্টি করলাম। এরকম ক্যাডার ছিল না, ব্র্যাকেট বন্দি ক্যাডার ছিল না, ভারতে নাই, পাকিস্তানে নাই, শ্রীলঙ্কা নাই, এই ব্র্যাকেট, বিসিএস ব্র্যাকেটে অ্যাডমিন, বিসিএস ব্র্যাকেটে লাইভ স্টক, বিসিএস ব্র্যাকেটে ফিশারিজ ক্যাডার। তো এই যে এতগুলো ক্যাডার যখন আমি তৈরি করে ফেললাম, তখন আপনি যে ইয়াটা ছিল যে আমাদের যে একটা মেধাবী, পেশাদার, নির্দলীয়, নিরপেক্ষ এবং দুর্নীতি মুক্ত একটা যে পেশাদার সিভিল সার্ভিস দরকার, গণকর্মচারী, এটা ছাড়া কিন্তু রাষ্ট্র চলবে না। আপনি গণতন্ত্র, সুশাসন দুটাই নিশ্চিত করতে হলে এটা লাগবে। এবং এটা যদি সময় নেই, এটা 2000 বছরের পুরানো জিনিস, কিন্তু 2000 বছরের পুরানা। রোম সাম্রাজ্যে এই গণকর্মচারী ছিল, চীন সাম্রাজ্যে ছিল, 610 খ্রিস্টাব্দে চীনে লিখিত পরীক্ষা নিয়ে গণকর্মচারী নিয়োগ করা হয়েছে। এই ব্রিটিশরা তো 1858 সালে মাত্র শুরু করেছে, তো আমরা সেটাকে নিয়েছি, পেয়েছি। তো এটা ভারতে রক্ষা করা হয়েছে, পাকিস্তান এটা রক্ষা করতে পারেনি, কিছুটা আছে। তো এই যে আপনি ওর ভিতরে যান, ফান্ডামেন্টালি আপনার একটা গণতন্ত্র এবং সুশাসনের জন্য একটা গণকর্মচারী গ্রুপ লাগবে যারা কাজটা ঠিকমতো করবে, যারা নিরপেক্ষভাবে কাজ করবে, দলের লেজুর হবে না। সেরকম আগে সেখানেই সংস্কার করতে হবে, গণকর্মচারী আসলে আগে প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের তিনজন, তারপরে আপনি ক্যাডারটা নিয়ে আলোচনা। ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টা, শেষ করতে হচ্ছে এখানেই। ধন্যবাদ সবাইকে।